প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইরানের হামলায় ধ্বংস মার্কিন রিপার ড্রোন বহরের 20%। ইরানের সঙ্গে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক MQ-9 রিপার ড্রোন বহরে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মাধ্যমগুলি। ব্লুমবার্গের এক প্রতিবেদনের বরাত দিয়ে মিডল ইস্ট আই জানিয়েছে, মার্কিন বিমান বাহিনীর মোট রিপার ড্রোনের প্রায় 20% ধ্বংস হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইরান এখনও পর্যন্ত প্রায় $1 বিলিয়ন মূল্যের MQ-9 রিপার ড্রোন ধ্বংস করেছে। যুদ্ধ শুরুর আগে যুক্তরাষ্ট্রের যে সংখ্যক রিপার ড্রোন ছিল তার প্রায় 1/5 সমান এই ক্ষতি। জানা গেছে, কয়েকটি ড্রোন আকাশে উড়ন্ত অবস্থায় ভূপাতিত করা হয়েছে। এছাড়া পারস্য উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় আরও কয়েকটি ড্রোন মাটিতে ধ্বংস হয়। MQ-9 রিপার মূলত নজরদারি ও নির্ভুল হামলার জন্য ব্যবহৃত অত্যাধুনিক চালকবিহীন বিমান। এটি হেলফায়ার মিসাইল ও গাইডেড বোমা বহনে সক্ষম। ব্লুমবার্গের তথ্য অনুযায়ী চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র প্রায় 30টি রিপার ড্রোন হারিয়েছে। এর আগে মার্কিন কংগ্রেশনাল সার্ভিস 24টি ড্রোন ধ্বংসের তথ্য দিয়েছিল। পেন্টাগনের এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ইতিমধ্যে প্রায় $29 বিলিয়ন পৌঁছেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে দাবি করেছিলেন, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত অকেজো করে দেওয়া হয়েছে। তবে ধারাবাহিকভাবে মার্কিন ড্রোন ভূপাতিত হওয়ার ঘটনায় ইরানের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ইরানি মার্কিন যুদ্ধবিমান ও বোমারু বিমানের চলাচলের ধরন বিশ্লেষণ করে তাদের ফ্লাইট প্যাটার্ন শনাক্ত করতে সক্ষম হয়েছে। এতে ভবিষ্যতে মার্কিন বাহিনীর জন্য ঝুঁকি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়, রাশিয়া ও চীনের সাহায্যে ইরান তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করেছে। বিশেষ করে যুদ্ধের পর চীন ইরানকে আধুনিক সারফেস টু এয়ার মিসাইল ব্যবস্থা সরবরাহ করেছে বলে দাবি করা হয়েছে। এর আগে 2025 জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর দুই দেশের মধ্যে পূর্ণমাত্রার সংঘাত শুরু হয়। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতির মেয়াদ আরও 60 দিন বাড়ছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও 60 দিন বাড়ানোর বিষয়ে আলোচনা এগোচ্ছে বলে জানা গেছে। একই সঙ্গে ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ও হস্তান্তরের বিষয়টি কাঠামোগত আলোচনা শুরু হওয়ার ইঙ্গিতও পাওয়া গেছে। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাতে ফাইন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, দুই দেশের মধ্যে বিদ্যমান যুদ্ধবিরতি দীর্ঘায়িত করার পাশাপাশি তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ভবিষ্যৎ আলোচনার একটি রূপরেখা তৈরির চেষ্টা চলছে। প্রতিবেদন অনুযায়ী সম্ভাব্য সমঝোতার অংশ হিসেবে ধাপে ধাপে হরমুজ প্রণালী আবারও সচল করার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ কমানো বা অন্য কোনো দেশে স্থানান্তরের বিষয়টিও আলোচনায় রয়েছে। অন্যদিকে দ্য ইসরায়েল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত কিছু অবরোধ শিথিল করা এবং নির্দিষ্ট কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয় বিবেচনা করছে। তবে এখনও কোনো চূড়ান্ত চুক্তি হয়নি। সংশ্লিষ্ট পক্ষগুলো বিভিন্ন নিরাপত্তা ইস্যু এবং শর্ত নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছিলেন, যুদ্ধবিরতিকে কেন্দ্র করে একটি সমঝোতা মারক তৈরির বিষয়ে আলোচনা চলছে। সম্ভাব্য সংলাপের মূল বিষয়গুলির মধ্যে রয়েছে পারমাণবিক কর্মসূচির নিরস্ত্রীকরণ এবং হরমুজ প্রণালী পুনরায় চালু করা। সবশেষ জানিয়ে দেব, পাকিস্তানে আত্মপ্রকাশ করল ককরোচ আওয়ামী লীগ। ভারতে শুরু হওয়া ব্যঙ্গাত্মক ভাইরাল আন্দোলন ককরোচ জনতা পার্টি বা সিজেপি এবার সীমান্ত পেরিয়ে পাকিস্তানেও ছড়িয়ে পড়েছে। পাকিস্তানি সোশ্যাল মিডিয়ায় এখন ককরোচ জনতা পার্টির অনুপ্রেরণায় তৈরি একাধিক অ্যাকাউন্ট দেখা যাচ্ছে। এর মধ্যে রয়েছে ককরোচ আওয়ামী পার্টি, ককরোচ আওয়ামী লীগ এবং মুত্তাহেদা ককরোচ মুভমেন্ট। ককরোচ আওয়ামী পার্টির বায়োতে লেখা রয়েছে, যুবদের দ্বারা যুবদের জন্য পাকিস্তানের একটি রাজনৈতিক ফ্রন্ট। একই ধরনের আরেকটি অ্যাকাউন্টের বায়োতে বলা হয়েছে, যাদের সিস্টেম ককরোচ ভেবেছে, আমরা সেই জনগণের কণ্ঠস্বর। গত শনিবার 16 মে ভারতে যাত্রা শুরুর পর ইন্টারনেট দুনিয়ায় ঝড় তোলা এই আন্দোলন থেকে অনুপ্রাণিত হয়ে পাকিস্তানের সামাজিক যোগাযোগ মাধ্যমেও এখন একের পর এক নতুন অ্যাকাউন্ট বা পেজ তৈরি হচ্ছে। ভারতে এই ব্যঙ্গাত্মক গোষ্ঠীটি তাদের অনুপ্রেরণা হিসেবে বেছে নিয়েছে তেলাপোকাকে, যা একগুঁয়ে, সহজে দমানো যায় না এবং দ্রুত বংশবৃদ্ধি করতে সক্ষম। এই অদম্য বৈশিষ্ট্যের কারণেই মাত্র এক সপ্তাহেরও কম সময়ে অনলাইনে কয়েক কোটি অনুসারী পেয়েছে এই আন্দোলন। ককরোচ আওয়ামী পার্টি, ককরোচ আওয়ামী লীগ এই পেজগুলোর লোগো ভারতের মূল সংগঠনের সাথে হুবহু মিল থাকলেও তারা সচেতনভাবেই পাকিস্তানের পতাকার সাথে মিল রেখে সবুজ সাদা রং বেছে নিয়েছে। ইমরান খানের পাকিস্তান তেহরিকে ইনসাফ,
পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ এবং পাকিস্তান পিপলস পার্টির মতো প্রতিষ্ঠিত রাজনৈতিক শক্তির বাইরে নিজেদের একটি স্বতন্ত্র বিকল্প হিসেবে ব্র্যান্ডিং করছে তারা। কে শুরু করেছেন এই ককরোচ জনতা পার্টি? ভারতের ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা হলেন ৩০ বছর বয়সী অভিজিৎ দীপক। তিনি বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী। এর আগে তিনি আম আদমি পার্টির রাজনৈতিক যোগাযোগ কৌশলীবিদ হিসেবে কাজ করেছেন। বর্তমানে এই দলের একটি নিজস্ব ইশতিহার এবং অফিসিয়াল ওয়েবসাইটও রয়েছে। তবে পাকিস্তানের ক্ষেত্রে এই আন্দোলনটি অনেক বেশি বিকেন্দ্রিককরণ। সেখানে অনেক স্বতন্ত্র কন্টেন্ট ক্রিয়েটর এই আন্দোলনের নিজস্ব সংস্করণ তৈরি করছেন। মূলত ভারতের সুপ্রিম কোর্টে এক শুনানির সময় বিচারপতি সূর্যকান্ত বেকার যুবক ও কর্মীদের তেলাপোকা এবং পরজীবীর সাথে তুলনা করার পরই এই ককরোচ জনতা পার্টির জন্ম হয়। শুনানিতে বিচারপতি কান্ত বলেছিলেন, তেলাপোকার মতো এমন অনেক যুবক আছে যারা কোনো কর্মসংস্থান পায় না, পেশাগত ক্ষেত্রেও যাদের কোনো জায়গা নেই। তবে পরবর্তীতে তিনি বিষয়টি পরিষ্কার করে বলেন যে যারা জাল সার্টিফিকেট বা ডিগ্রি ব্যবহার করে বিভিন্ন পেশায় প্রবেশ করে, মূলত তাদের উদ্দেশ্যেই তিনি এই মন্তব্য করেছিলেন। কোনো আনুষ্ঠানিক রাজনৈতিক দল না হওয়া সত্ত্বেও ককরোচ জনতা পার্টি যাত্রা শুরুর 1 সপ্তাহেরও কম সময়ে ইনস্টাগ্রামে 2 কোটি অনুসারী অর্জন করেছে।